আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে। আমরা এই অনুষ্ঠানের সমসাময়িক ঘটনাবলী নিয়ে আলোচনা করে থাকি, আর আপনাদের সাথে আছি আমি মোহসেনা শাওন। আমরা আজ ঠিক রাজনৈতিক এবং সমসাময়িক যে বিষয়গুলো আজকের দিনে গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এবং সেই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে দুজন অতিথি উপস্থিত আছেন। প্রথমে আমি পরিচয় করিয়ে দিতে চাই তাদের সাথে। আমার পাশে আছেন ফারুক হাসান, মুখপাত্র গণ অধিকার পরিষদ। তার পাশেই আছেন তাহসিন রিয়াজ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমে শুরু করতে চাই ফারুক হাসান আপনাকে দিয়ে। আপনি জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফর হিসেবে মালয়েশিয়া এবং চীনকে বেছে নিয়েছেন, এবং তিনি সেই সফর শেষ করে ইতিমধ্যে দেশেও এসেছেন। তো প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরকে পররাষ্ট্রনীতিতে নতুন দিগন্তের সূচনা এবং অভূতপূর্ব সাফল্য অভিহিত করে জাতীয় সংসদের সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে এই প্রস্তাব উত্থাপন করলে তাতে সমর্থন দেন বিরোধী দলীয় নেতা। আলোচনায় অংশ নিয়ে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ব্যক্তিগত নয়, দেশের স্বার্থের কথাই চীন এবং মালয়েশিয়া সরকারের কাছে তিনি তুলে ধরেছেন। এবং আপনাকে আরও জানাতে চাই যে ব্যবসা, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসহ সেবা খাতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও চীন। সেই ব্যাপারে তারা ঐক্যমত হয়েছে, যেখানে প্রায় 17টি সমঝোতা স্মারক সই হয়েছে। আপনার কাছে আমার প্রশ্ন, মালয়েশিয়া এবং চীন সফরে আসলে বাংলাদেশের অর্জনটা কি পেল বাংলাদেশ? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ এনটিভি সম্মানিত দর্শক যারা দেখছেন, আমার সহ আলোচক। শুরুতেই বলে রাখি, 12ই ফেব্রুয়ারি যে বহুল প্রতীক্ষিত আমাদের নির্বাচন, এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ দ্বারা নির্বাচিত বিএনপি সরকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রথম যে বিদেশ সফর, সেটা মালয়েশিয়া। যদিও আমরা বলে থাকি কার্যত পক্ষে এটা চীন সফরই, ভাইয়া মালয়েশিয়া বলা যায়। তো যাই হোক, এই সফরের সবচাইতে বড় অ্যাচিভমেন্ট যেটা, যে দীর্ঘ 54 বছরের রাজনৈতিক সিলসিলায় আমরা দেখে আসছি যে যখনই যে সরকার বিগত সময়ে ক্ষমতায় আসছে, তারা প্রথমেই বিদেশ সফর আমাদের পার্শ্ববর্তী দেশ তথা ভারতে দিতেন। মানে এটা একটা অলিখিত কূটনীতিক রেওয়াজে পরিণত হয়েছিল যে বাংলাদেশের সরকার প্রধান মানে ভারতে আগে সফর করবেন, প্রথম সফর, এরপরে অন্যান্য দেশ। তো সেই জায়গা থেকে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং তার সরকার সেই পার্শ্ববর্তী দেশে সফর না করে তিনি যে একটা স্বাধীনচেতা সিদ্ধান্ত নিয়েছেন, দৃঢ়চেতা সিদ্ধান্ত নিয়েছেন, এটা আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে একটা যুগান্তকারী পদক্ষেপ এই সরকারের। এই জন্য আমরা সরকার প্রধান এবং এই সরকারকে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। একই সাথে চীনের সাথে বাংলাদেশের 14টি এমওইউ এবং 3টি চুক্তি, মোট 17টি চুক্তি হয়েছে। তো এই 17টি চুক্তির ধরেন যে মোটা দাগে সব কিছুই যে অর্জন হবে তা আমরা বলছি না, তবে এখান থেকে যদি সরকার ফলো আপ করতে পারে এবং এই চুক্তিগুলোকে কার্যকর করার জন্য যথাযথ পদক্ষেপ নিতে পারে এবং চীনের সাথে কূটনীতিক যে রিলেশন এবং আলোচনা এটা অব্যাহত রাখতে পারে, আমি মনে করি এখান থেকে ভালো একটা অ্যাচিভমেন্ট কিন্তু আমরা অর্জন করতে পারবো। একই সাথে দেখেন, আমাদের চীনের সাথে যে আলোচনার মোটা দাগে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, বাণিজ্য ট্রিটি এবং আমাদের ওই যে কি বলে আমদানি রপ্তানি। একই সাথে আমি মনে করি এই সরকারের সবচেয়ে বড় ফোকাসিং পয়েন্ট হওয়া উচিত ছিল আমাদের সামরিক যে সহায়তা বা সামরিক কী আমরা সুযোগ সুবিধা পাবো, বা কিভাবে আমরা ধরেন যে চীনের কোঅপারেশনের মাধ্যমে আমাদের সামরিক শক্তিকে আমরা বৃদ্ধি করতে পারবো। এই বিষয়টি নিয়ে যদিও গণমাধ্যমে আলোচনা আসছে যে চীনের কাছ থেকে বাংলাদেশ সরকার 24টি খুব সম্ভবত অত্যাধুনিক যুদ্ধ বিমান ক্রয় করবেন, এরকম একটা আলোচনা। বাট এটা আমরা আবার পরে মানে বাস্তব আলোচনায় দেখলাম না, প্র্যাকটিক্যাল যে মানে ডিসকাশন সেই জায়গায় আমরা দেখি নাই। তো আমার মনে হয় বাংলাদেশের 3 দিকে যেহেতু ভারত অবস্থিত এবং ভারত যেহেতু বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করছে না, এবং আমাদের প্রত্যাশা ছিল যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ইন্ডিয়া আসলে বাংলাদেশের জনগণের চোখে বাংলাদেশকে দেখবে, যেহেতু বিগত সময়ে তারা একটা নির্দিষ্ট দলের চোখে বাংলাদেশকে দেখছে, এবং এই দেখার কারণেই মূলত বাংলাদেশের জনগণের মধ্যে দীর্ঘদিন একটা পুঞ্জীভূত ক্ষোভ তৈরি হয়েছিল তাদের প্রতি। তো সেই জায়গা থেকে যেহেতু গণঅভ্যুত্থান পরবর্তী আমরা একটা নতুন বাংলাদেশ ইতিমধ্যে বিনির্মাণ করেছি, তো এই নতুন বাংলাদেশে আমাদেরও এরকম একটা এক্সপেকটেশন ছিল যে ইন্ডিয়ার চরিত্র বদলাবে, বাংলাদেশ নিয়ে তাদের যে ডিপ্লোম্যাটিক চরিত্র এই জায়গাতে পরিবর্তন আসবে, এটা আমাদের প্রত্যাশা ছিল। বাট তাদের সেই চরিত্র বদলাই নাই। আমরা দেখলাম যখন এই জনাব তারেক রহমান সরকার চীন সফরের ঘোষণা দিলেন, ঠিক তখনই হঠাৎ করে আমাদের সীমান্তবর্তী এলাকায় পুশিনের পরিমাণ ব্যাপকভাবে বেড়ে গেছে এবং তারা জোর করে ঠেলে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঢোকার একটা পায়তারা শুরু করলেন। এবং এখানে একই সাথে আমি আমার জনগণকে স্যালুট জানাই যে আমার জনগণ এবং বিজেপি, বর্ডার গার্ড বাংলাদেশ,
তারা যে প্রতিহত দৃঢ়তা করছে প্রতিদিন। পদক্ষেপ নিয়েছে এবং সাহসের সাথে আমাদের বর্ডারকে তারা সুরক্ষিত রেখেছে, এজন্য আমাদের সীমান্তরক্ষী বাহিনীকে স্যালুট জানাই। তারা কিন্তু একটা মানুষকে বাংলাদেশে ঢুকতে দেয় নাই। তো সেই জায়গা কিন্তু থেকে সেখানে শুভেন্দু কিন্তু বলেছেন আমি যে আসবো। 10,000 বাংলাদেশিকে তারা পাঠাতে পেরেছেন এবং 1800 শুনেন, বাংলাদেশি এখন এখন আছে। ভারতে কতগুলো বাংলাদেশি আছে আমরা তো জানি না, হয়তো সরকারের কাছে ডাটা থাকতে পারে। ভারত যেহেতু অভিযোগ করছে, সুতরাং আপনি আপনার জায়গা থেকে লিগালি বলছেন যে আমার এতগুলো নাগরিক আমার এদেশে অবৈধভাবে আছে, হ্যাঁ। তাহলে আপনি লিগাল প্রসিডিউর মেইনটেইন করেন। সেই কথাটি আপনি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সরকারের বলেছেন। সাথে মিটিং করেন, বসেন, আলোচনা করে যদি সত্যিকার অর্থেই বাংলাদেশের কোনো নাগরিক অবৈধভাবে থেকে থাকে, আমরা জি, জি, জি। লিগাল ওয়েতে এটা আলোচনার মাধ্যমে সমাধান করতে পারি। সেই কথাটি একই সাথে আমরা বলছি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। বাংলাদেশেও প্রায় 15,000-এর মতো ভারতীয় নাগরিক চাকরি করছেন বিভিন্ন সেক্টরে এবং অবৈধভাবে। এই যে আমাদের হাজার হাজার কোটি টাকা তারা নিয়ে যাচ্ছেন, কোনো নিয়ম নীতি নেই, কোনো সিস্টেম নেই। আমরা তো এটার মানে কথা বলছি, আমরা তো কোনোদিন জোর করে কোনো ভারতীয় নাগরিককে ওই ইন্ডিয়ার সীমান্তে ঠেলে দেই নাই। আমরা বলছি এটা চূড়ান্ত সমাধানের পথ না, সমাধানের পথ আছে। আপনারা আলোচনার টেবিলে বসেন, কূটনীতিক লাইনে আপনারা এই কাজটা করেন, সমাধান করেন। আমরা বারবার বলছি, কিন্তু তারা যেটা করছে বাই ফোর্স। কেন? বিগত 17 বছর ইন্ডিয়া মূলত বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম দেশ মনে করে নাই। তারা মনে করেছে এটা আমাদের 29তম অঙ্গরাজ্য। তারা যেভাবে তাদের 28টি অঙ্গরাজ্যকে ট্রিট করে, ওই মেঘালয়, ত্রিপুরা, আসাম কিংবা ওই অরুণাচলের মতো আমাদেরকেও একটা অঙ্গরাজ্য মনে করতো। তো আমরা তো কোনো অঙ্গরাজ্য না ভাই, আমরা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ 30 লক্ষ রক্তের বিনিময়ে অর্জন করেছি। এখানে ভারত দাদাগিরি দেখাবে, মায়ানমার দাদাগিরি দেখাবে, কিংবা আমেরিকা, চীন কেউ দাদাগিরি দেখাবে, আমরা এটা টলারেট করবো না। এদেশ কিভাবে চলবে সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ, কোনো ভিনদেশী ক্ষমতাসীন সরকার নয়। তো এটা আমাদের পরিষ্কার বক্তব্য। এখন এই জায়গা থেকে দেখেন আরেকটা তারা বদমাশি ইতিমধ্যে শুরু করেছে। বাংলাদেশে ইতিমধ্যে যে হাই কমিশনারকে তারা পাঠিয়েছেন, তাকে পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা দিয়ে পাঠিয়েছেন। তো এটার মাধ্যমে তারা কি বার্তা বাংলাদেশকে দিতে চান আমি জানি না, হয়তোবা আমার ধারণা যে তারা বাংলাদেশকে একটা মেসেজ দিতে চান যে আমরা কিন্তু কোনো হাই কমিশনারকে পাঠাই নাই, আমরা একজন মিনিস্টারকে পাঠিয়েছি। তো এখানে আমার বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান থাকবে, আপনারা পরিষ্কারভাবে ভারতকে জানিয়ে দিবেন যে দিল্লি থেকে ঢাকায় যিনি আসছেন ইনি স্রেফ একজন হাই কমিশনার। ইনি ইন্ডিয়াতে পূর্ণ মন্ত্রীর মর্যাদায় আছে নাকি প্রধানমন্ত্রীর মর্যাদায়, ডোন্ট কেয়ার। তিনি বাংলাদেশে এই যে হাই কমিশনার, ওই হাই কমিশনার হিসাবে তাকে ট্রিট করবেন। এর বাইরে অন্য অ্যাঙ্গেল থেকে কোনো ধরনের চিন্তা করার কোনো সুযোগ এই সরকারের নেই এবং উচিত হবে না। একবারে পরিষ্কার বার্তা। সেখানে আমরা চাই ভারতের সাথে বন্ধুত্ব, আমরা তো শত্রুতা চাই না, কিন্তু ভারত যেটা করতে চাই ওই অ্যাঙ্গেল থেকে তাদের সাথে বন্ধুত্ব হবে না। তো এই সব বিষয় নিয়ে আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী যে চীন সফর, এই চীন সফরের অর্জন এই মুহূর্তে খালি চোখে আমরা যদি কোনো কিছু নাও দেখতে পারি, এটার দীর্ঘমেয়াদী একটা বড় ইম্প্যাক্ট বাংলাদেশের ইকোনমি বলেন, বাংলাদেশের বাণিজ্য বলেন এবং আমাদের যে সামরিক খাত, এই সামরিক খাতের উপরে এসে পড়বে এবং বাংলাদেশ উপকৃত হবে। এখানে আমরা এই জন্যই কথাগুলো বলছি। দেখেন, চীন কিন্তু আমাদের উন্নয়ন সহযোগী সবচেয়ে বড় বন্ধু রাষ্ট্র, বাট আজ পর্যন্ত চীন কিন্তু আমাদের দেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে দাদাগিরি দেখায় নাই, যেটা ইন্ডিয়া প্রতিনিয়ত দেখানোর চেষ্টা করছে। তো আমরা কারো দাদাগিরি মানতে চাই না। আমরা ইন্ডিয়ার ব্যাপারটাতে আসবো। আমি একটু তাহসিন রিয়াজের কাছে যেতে চাই। তাহসিন রিয়াজ, আমরা যেহেতু চীনে তারেক রহমানের সফর সম্পর্কে আসলে বলছিলাম, তো আপনার কাছে আমার প্রশ্ন, বাংলাদেশ কেন এখন চীনের সাথে সম্পর্ক আরো শক্তিশালী করতে চাচ্ছে, যেটা ভারতের সাথে না করে চীনের সাথে করতে চাচ্ছে? এটার মোটিভটা কি হতে পারে? আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি ফারুক ভাইয়ের কথা শুনছিলাম, অত্যন্ত যৌক্তিক কিছু পর্যালোচনা তিনি করছিলেন। দেখুন, আপনি যে প্রশ্নটি করেছেন যে আসলে কেন আমরা চীনের সাথে সম্পর্ক বৃদ্ধি করছি, প্রশ্নটা ঠিক মানে এটা যদি উত্তরটা এভাবে দিই এটা আসলে ভুল হবে না, যে কেন আমরা চীনের সাথে সম্পর্ক বৃদ্ধি করব না। জি, এই জন্য আমাদের চীনের সাথে সম্পর্ক বৃদ্ধি করা দরকার যে আপনি ওভারঅল যদি আপনি জিও পলিটিক্স অ্যান্ড ওভারঅল গ্লোবাল পলিটিক্স আপনি যদি দেখেন, এই গ্লোবাল পলিটিক্সে মানে আপনার অবশ্যই বন্ধু দরকার। এখন বন্ধু হিসাবে আপনি কাকে বেছে নেবেন, তাহলে এটা একটা প্রায়র কোশ্চেন, প্রিরিকুইজিটস। বন্ধু হিসাবে আপনি তাকে বেছে নেবেন যে আসলে বন্ধুত্ব রক্ষা করে, যে আসলে আপনার কাছে কমিটমেন্ট দিয়ে কমিটমেন্ট রাখে, আপনাকে অযথা অকারণে ডিস্টার্ব করে না, অ্যান্ড দি মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে সে আপনার পেছনে ছুরিকাঘাত করে না। বন্ধু নির্বাচনের তো এর বেশি আমার কাছে মনে হয় না যে ইভেনচুয়ালি আমরা যখন আমাদের পার্সোনাল লাইফে বন্ধু নির্বাচন করি, আমরা তো এগুলোকে অবশ্যই প্রায়োরিটি করি, মানে এগুলো প্রায়োরিটি কেস। এখন আমরা যদি ভারতের দিকে তাকাই, ভারত আমাদের সাথে, আমরা তো হাইয়েস্ট বর্ডার শেয়ারিং কান্ট্রি ভারতের সাথে, অ্যান্ড উই হ্যাভ হ্যাড অলমোস্ট $15 বিলিয়ন বিজনেস তাদের সাথে আমাদের ছিল।
তো দেখেন এই যে ফাটলটা কি আমরা ধরিয়েছি? মানে আমরা তো কেউ জোরপূর্বক কোনো ইনিশিয়েটিভ নেই এই ফাটলটা ধরানোর জন্য। রেজিমের পরিবর্তন হয়েছে, হাসিনার পতন হয়েছে, এই পতনের রিয়াকশন বা এই পতনের ইফেক্ট সেটা গিয়ে ভারতে পড়েছে। ভারতের কাছে মনে হচ্ছে যে তাদের লম্বা সময়ের ইনভেস্টমেন্ট ইন ভেইন। ফলে তারা রাগ করেছে, তারা মন খারাপ করেছে, তারা কষ্ট পেয়েছে। এখন ভাই আপনার এই রাগ, কষ্ট, ক্ষোভ এটা তো যাচিত কোনো ম্যাটার না, এটা তো ফ্যাক্ট বেজ, লজিক বেজ, রেশনাল কোনো পয়েন্ট না। আপনি একটা ইরেশনাল কারণে রাগ করে বসেছেন। আপনার যার উপর আপনি টাকা ইনভেস্ট করেছেন, লগ্নি করেছেন, তার রং পলিসি, রং প্রসেস অ্যান্ড রং অ্যাডমিনিস্ট্রেশনের জন্য এটা ফেল করেছে, তাই নয় কি? এখন দেখেন আপনি তাহলে তো রং মানুষের উপর আপনি এত বছর ধরে প্ল্যানিং করেছেন। রাদার পররাষ্ট্র নীতি কিভাবে ওয়ার্ক করে আমরা একটু ডিটেল, আমরা তো চুক্তি নিয়ে আলোচনাগুলো হচ্ছে, বাট এই পলিসিগুলো, প্রসেসগুলো আমাদের জানাও জরুরি। তাহলে ফরেন পলিসি ওয়ার্ক করে এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট না, কিন্তু ইটস পিপল টু পিপল। কাজেই দেখেন আমি আজকে ধরে নেই আমি আজকে রাষ্ট্রপ্রধান, আমি চলে গেলাম, তার মানে আমার সাথে কি XYZ কোনো দেশের সাথে যদি চুক্তি করে সেটা চলে যাবে? এটা কি উচিত? উচিত না। তো আপনার সম্পর্ক হবে রাষ্ট্রের মানচিত্রের সাথে, আপনার সম্পর্ক হবে রাষ্ট্রের কনস্টিটিউশনের সাথে, আপনার সম্পর্ক হবে এই কনস্টিটিউশনের সবচেয়ে লেজিটিমেট যেই অক্ষ কোনোদিন মানে ভেইন হয়ে যায় না, ইনভ্যালিডেড হয়ে যায় না, জনগণের সাথে। তো দেখেন চীনের যে ওয়ার্ক পলিসি, চীনের ওয়ার্ক পলিসিটা এখন পর্যন্ত ওয়ার্ক পলিসিটা হচ্ছে পিপল টু পিপল কমিউনিকেশনে তারা বিলিভ করে। জি। এখন আমরা যদি দেখি তাহলে তো বন্ধু নির্বাচনে আমাকে এছাড়া তোর কোনো উপায় নাই। এখন আপনি আমার বর্ডারে পুশিং করবেন, আপনি আমার বর্ডারে লোক মেরে আপনি ঝুলিয়ে রাখবেন, আপনি আমার দেশের ভিতরে আপনি আতাতাই দিয়ে আপনি আমার দেশের পলিটিশিয়ানদেরকে খুন করাবেন, আর আপনি ভাববেন বা আপনি বুঝবেন বা আপনি প্রত্যাশা করবেন যে আমি আপনার সাথে অনেক গলাগলি দিয়ে আমি বন্ধুত্ব করব এবং আমি আপনাকে বলবো ওয়াও মাই বেস্ট ফ্রেন্ড, চলো ট্রিট দেই তোমাকে, কফি খাওয়াই। এটা তো প্রত্যাশিত ঘটনা না। তো এইভাবে তো আপনি চাইলে প্রত্যাশা করতে, মানে ভারত যদি এটা প্রত্যাশা করে তো অপ্রত্যাশিত ব্যাপার না। মানে হাউ ডু ইউ ইভেন এক্সপেক্ট? মিনিমাম গ্রাউন্ড দিতে হবে না? কাজেই দেখেন চীনের সাথে যে এই সফরকে আমরা আজকে অফিসিয়ালি আমাদের দলের পক্ষ থেকে আপনি জানেন পার্লামেন্টে এটাকে সাধুবাদ জানানো হয়েছে, ভোট অফ থ্যাঙ্কসে। আমরাও এটাকে সাধুবাদ জানাই এবং এটা একটা স্ট্র্যাটেজিক ডিসিশন ইন আ ওয়ে যে দেখেন ভারতের সফর হইতে পারতো, ভারতের সফর ইটস ওকে, বাট রাষ্ট্রপ্রধান হিসাবে তিনি মালয়েশিয়া হয়ে চীনে গেলেন এবং চীনের সাথে বেশ কিছু ইস্যুতে একটা বেশ ভালো ডেভেলপমেন্ট, বেশ কিছু সমালোচনা, বিভিন্ন ধরনের আলোচনা সেখানে হয়েছে। আমরা দেখেছি, দেখেন এটা জরুরি, সেটা হচ্ছে যে যৌথ বিবৃতি যেটা চীন বাংলাদেশ একসাথে করেছে, সেখানে এই সম্পর্কটা কি বলা হয়েছে? বলা হয়েছে স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনারশিপ ফর এ নিউ এরা। আগামীর যে পৃথিবী, এই পৃথিবীর মোটিভকে সামনে রেখে আমরা একটা নিউ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ডেভেলপ করতে চাই। তো মিনস ইজ ভেরি ক্লিয়ার, চীনের সাথে আমাদের সম্পর্ক, চীনের সাথে আমাদের বিজনেস, চীনের সাথে আমাদের উঠা বসা, পররাষ্ট্র এবং প্রতিরক্ষা, এই সব কিছুর বেসিস। আমরা এটা অনেকে মনে করে যে আমরা শুধু ভারতের ব্যাপারে বলি, ইটস নট দ্যাট। আমরা পৃথিবীর সকল রাষ্ট্রের ব্যাপারে আমাদের মোটিভ একটাই, আমাদের পলিসি একটাই, আমাদের প্রসেস একটাই, আমাদের আন্ডারস্ট্যান্ডিং একটাই, হুইচ ইজ সমতা, ন্যায্যতা, ব্যালেন্স। দ্যাটস ইট। এর বাইরে আমরা কোনো কিছুই বুঝতে চাই না, কোনো কিছু আমরা করতেও চাই না কারোর সাথে। তো দেখেন যেই স্ট্র্যাটেজিক কোঅপারেশনের ব্যাপারে আমরা একটা জায়গায় টাই আপ হইলাম, আমরা বিরোধী দল হিসাবে বিরোধিতার জন্য বিরোধিতা করতে পারতাম না? পারতাম তো। আগে কি হইতো? এটা তো আপনারা দেখছেন নিশ্চয়ই। আগে তো বিরোধী দলের প্রধান কাজ হইতো সরকারি দল যাই করছে ওটার আগে বিরোধিতাটা করে ফেলা, তারপরে বাকি আলোচনাটা করা যাবে। তো উই আর নট ইনটু দ্যাট ওল্ড পলিটিক্স। আমরা যেটা ফ্যাক্ট, আমরা ফ্যাক্টকে ফ্যাক্ট বলতে চাই। আমরা দেখেছি 13টা সমঝোতা, 3টা বাণিজ্যিক চুক্তি, 13টা সমঝোতা স্মারক এবং 3টি বাণিজ্যিক চুক্তি এবং 1টি সমঝোতা। তো টোটাল এই যে ইনিশিয়েটিভসগুলো, এগুলো বেসড অন আপনার এডুকেশন, বেসড অন টেক, বেসড অন বিজনেস অ্যান্ড মেনি থিংস। আপনি জানেন যে এখানে বিডার চেয়ারম্যান ছিলেন। জি। বিডার চেয়ারম্যান সরাসরি কিন্তু এটা বিডার সাথে চুক্তি হচ্ছে, বাণিজ্যিক চুক্তি, আশিক বিন মাহমুদ। তো তাদের কন্ট্রিবিউশন আছে রাষ্ট্রে, তারা চেষ্টা করছে রাষ্ট্রের জন্য। এখন এই যে চুক্তিটা হয়েছে এটার অ্যাডভান্টেজ তো জনগণ পাবে। আগে আমরা দেখতাম না, আগে বিদেশ যেত কেউ এবং সে যেই কথাবার্তা কাজকর্ম করে আসতো এটার অ্যাডভান্টেজ দল পাইতো, নানাবিধ চুক্তি হতো। দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট অফ ভিউ আছে, সেটা হচ্ছে 2+2 কমিউনিকেশন।
2+2 কমিউনিকেশন বা কৌশলগত একটা স্ট্র্যাটেজিক একটা কমিউনিকেশনের ব্যাপারে বলা হয়েছে, স্ট্র্যাটেজিক একটা ডায়লগের ব্যাপারে বলা হয়েছে। মিনস তাদের দেশের পররাষ্ট্র এবং তাদের দেশের প্রতিরক্ষা মন্ত্রী ভার্সেস আমাদের দেশের পররাষ্ট্র এবং আমাদের দেশের প্রতিরক্ষা মন্ত্রী, তাদের মধ্যে একটা মানে ইন্টেন্সিভ একটা ডিসকাশন সবসময় চলমান থাকবে। এবং এটার বেসিসটা কি হবে, দ্যাট শুড বি নোটিসড। বেসিসটা হবে কিন্তু আমাদের প্রতিরক্ষা, বেসিসটা হবে আমাদের নিরাপত্তা। কাজেই দেখেন বাংলাদেশ নিজের ব্যাপারে ভাবা শুরু করেছে, কিন্তু এটা গভর্নমেন্ট তার ব্যাপারে ভাবছে না। গভর্নমেন্ট জনগণকে সামনে রেখে এই বর্ডার বা এই জাতীয়তাবাদ বা এই দেশের যে প্রতিরক্ষা ওভারঅল এগুলোকে সামনে রেখে কিন্তু গভর্নমেন্ট প্ল্যান এবং সেটাই হওয়া উচিত, সেটাকে অ্যাপ্রিশিয়েট করছি। আরেকটা গুরুত্বপূর্ণ দেখেন এখানে, মানে আমি এভাবে বলতে চাই না, এভাবে আমরা কেন যেন বলে ফেলি। ভারতের তো গাত্রদাহের কিছু কারণ তৈরি হবেই, হচ্ছেও তাই। যেমন দেখেন তিস্তা নিয়ে একটা কম্বাইন্ড ম্যানেজমেন্ট প্রসেস নিয়ে কথা বলা হয়েছে, কিন্তু অলরেডি তাদের দেশের পানি সম্পদ মন্ত্রী যিনি আছেন তার সাথে আমাদের মন্ত্রী পর্যায়ে বৈঠকটা হয়েছে। এবং ইটস এ হিউজ ইনিশিয়েটিভ, হিউজ ইনিশিয়েটিভ। আপনি জানেন যে পৃথিবীর বন্দর ব্যবস্থাপনা, পৃথিবীর এই যে বিভিন্ন যেই ইয়াগুলো হয়, বাঁধগুলো হয়, এগুলো ব্যবস্থাপনা একটা ডিফারেন্ট টেকনোলজিক্যাল অ্যাসপেক্ট আছে। তো আমাদের তো কিছু লিমিটেশনস আছে, তো বাস্তবতা এই লিমিটেশনস তো আমাদের সবার, রাষ্ট্রের লিমিটেশনস। কাজে দেখেন আমরা যদি এক্সচেঞ্জগুলো করতে পারি, আইডিয়ার এক্সচেঞ্জ, টেকনোলজির এক্সচেঞ্জ, থট প্রসেসের এক্সচেঞ্জ, এক্সপার্টিজের এক্সচেঞ্জ, তো এই এক্সচেঞ্জ আমাদের জন্য একটা মঙ্গলের জায়গা আনবে। এবং দি মোস্ট ইম্পর্টেন্ট সেটা আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে একটা বাণিজ্যিক করিডোরের কথা বলা হচ্ছে, যেটা বাংলাদেশ মিয়ানমার হয়ে চীন। দেখেন অনেকগুলো উইন্ডো ওপেন হওয়ার সুযোগ এখানে তৈরি হয়েছে, অনেকগুলো উইন্ডো ওপেন হওয়ার সুযোগ হয়েছে। আমরা একটা সময় করিডোরের গল্প শুনতাম, কিন্তু আপনার মনে থাকার কথা, একটা সময় আমরা 3 বিঘা করিডোর, ইয়েস, এক সময় আমরা একবার খুব বার্নিং টাইমে সাবেক ভোটবিহীন যিনি চাপিয়ে দেওয়া প্রধানমন্ত্রী ছিলেন, তিনি একবার সফর টফর করে এসে বললেন আমরা করিডোর করবো, রংপুর দিয়ে সোজা ট্রেন বের হয়ে চলে যাবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তো আমরা মানবিক ইয়ের কথা শুনেছি। ওটা ডিফারেন্ট, ওটা একটা পলিটিক্যাল ইস্যু। যে উপদেষ্টা ছিলেন তিনি বলেছেন যে আগামী বছর আমরা আরাকানে যে ঈদের নামাজ পড়বো, কিন্তু আসলে কিছুই হয়নি। ওইটা কিন্তু রোহিঙ্গা কেস, উনি যে ঈদের নামাজের ব্যাপারে বলছিলেন ওটা রোহিঙ্গা কেস। রোহিঙ্গা, হ্যাঁ, দুই ইস্যু। রোহিঙ্গা ইস্যুতে এসছে এই আলোচনা, আসছে, আমি সেটা বলবো হয়তো ছোট করে। আর আপনি যেটা বলছেন করিডোরের ব্যাপার, সেটা একটা ডিফারেন্ট করিডোর, কিন্তু ওইটা জাতিসংঘের মানে তত্ত্বাবধানে একটা করিডোরের কথা বলছে, দ্যাটস এ ডিফারেন্ট অ্যাসপেক্ট। ওটা আজকের ডিবেটে আনতে গেলে ওটা লম্বা আলোচনা হয়ে যাবে, আরও কথা আমাদেরকে হয়তো বলতে হতে পারে এই বিষয়ে। তো রোহিঙ্গা ইস্যুতে একটা খুবই মানে ফ্যাক্ট বেসড একটা ডিসকাশন হয়েছে। তো আমরা ওভারঅল যদি প্রত্যেকটা এজেন্ডাকে ধরে যদি আমরা এটাকে চিন্তা করি বা এটা বোঝার চেষ্টা করি, আমাদের কাছে মনে হচ্ছে যে এই সফরটা অবশ্যই এটা অ্যাপ্রিসিয়েট হওয়ার মতন একটা সফর। এখন দেখেন সবসময় সব সফরে আপনি নিউমেরিক্যাল অ্যাসপেক্টে বা নিউমেরিক্যাল ফিগারে আপনি যদি অ্যাচিভমেন্ট খুঁজে নেয়, কয় টাকা নিয়ে আসলো, কত টাকার বাণিজ্য চুক্তি করলো, তো এগুলোতে না আসলে খুব একটা তো অর্জন হয় না। মানে সব সময় তো নিউমেরিক্যাল ফিগারে আপনার কাছে আউটপুট আসবে না, এটা হয়ও না। একটা সময় আমাদের মনে আছে যে আমাদের আজকে বিএনপির বন্ধু যারা আছেন, আমার তাদের প্রতি একটু মানে শ্রদ্ধা তো অবশ্যই আছে, কিন্তু ওই যে বললাম হাসি আসে মাঝে মাঝে আর কি। তো হয় কি ধরেন আপনি যেই পাটাতনের উপর দাঁড়াবেন, সেই পাটাতনকে নিয়ে তো তার এক সময় অনেক সমালোচনা করছে, যেমন আশিক ভাই তো আপনি জানেন যে ইউনূস সরকারের সময়ও কিন্তু তিনি বিডাতে ছিলেন, এবং তার একটা প্রেজেন্টেশনের কথা আপনার মনে থাকার কথা, সারা বাংলাদেশে আলোচনা হলো, বিএনপির বন্ধুরা বললো যে এই প্রেজেন্টেশন দিচ্ছে, একদম ভালো প্রেজেন্টেশন আমরাও দিতে পারি, এরকম ভালো প্রেজেন্টেশন দিয়ে কী অর্জন হয়েছে, কোনো অর্জন হয়। তারপর আমরা এই বিডার চেয়ারম্যানকেই কন্টিনিউ করতে দেখলাম, সেই বিডার চেয়ারম্যানকেই তারেক রহমান এত ভাইটাল একটা সফর, আপনি জানেন যে একটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাপ্রিসিয়েশন, আমি আজকে অনেকগুলো ইন্টারন্যাশনাল নিউজ ফলো করছিলাম, সেইখানে তাকে সফর সঙ্গী হিসাবে নিয়ে গেলেন। বাণিজ্যিক চুক্তিগুলোতে বাণিজ্যিক ওই দেশের ম্যাক্সিমাম যে আপনার ট্রেড ওনার যারা আছেন বা বিভিন্ন বিজনেস ওনার যারা আছেন তাদের সাথে কিন্তু তাকে বসিয়েছেন। কাজেই সমালোচনা তো করতে হয়, কিন্তু সমালোচনা ও বুঝে করতে হয়, এমন কথা বলতে হয় না যে যেটা যেমন রিপিট হয়। যেমন আপনার নিশ্চয়ই মনে থাকার কথা প্রতিরক্ষা মন্ত্রীর ব্যাপারে তারা কি বলেছিলেন ওই সময়, প্রতিরক্ষা উপদেষ্টা, যে আপনি গর্দব নাকি, আপনি বুঝেন না, এরকম লোককে ইয়ে বানাইছেন। তাকে নিয়ে কিন্তু এই সফরগুলো এখন হচ্ছে, এবং অনেকগুলো স্ট্র্যাটেজিক কল, উই শুড নো, অনেকগুলো স্ট্র্যাটেজিক ডিপ্লোম্যাটিক কলগুলো কিন্তু ডিরেক্টলি টেকেন বাই দ্যাট পার্টিকুলার ম্যান খলিলুর রহমান। তো কাজেই আমরা সরকারকে সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়েই আমরা তাদের সাথে কথা বলছি তাদের, এবং ইভেনচুয়ালি আমরা যেটা বলেছি যে এই যে চুক্তিগুলো হয়েছে, এই চুক্তিগুলো ক্ল্যারিটি তারা দিবে, আসলে ক্ল্যারিটিগুলো তারা আর একটু ভালো করে আমাদেরকে জানাবে।
বাট তার আগ পর্যন্ত একটা কথা আমরা বলতে চাই যে ইটস আ গুড ইনিশিয়েটিভ, চোখ রাখা, এটা গুড ইনিশিয়েটিভ, একটা মেসেজ ক্যারি ফরওয়ার্ড করে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে যে উই আর নট অ্যালোন। আমাদেরকে বুঝতে হবে যে এই সাবকন্টিনেন্টে কারা অ্যালোন, উই নো, কিন্তু মানে এটাও একটা সাইকোলজি যে দেখেন আমরা জানি যে কে একা, কিন্তু সে যখন কথা বলে সে ভাবনায় কি, মানে যে আমার পেছনে কিন্তু অনেক লোকজন আছে, উই নো হু ইজ অ্যালোন। অ্যান্ড আমরা এটা আরেকটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে যে উই হ্যাভ মেনি ফ্রেন্ডস ইন দি সাবকন্টিনেন্ট। জি, আমরা আসলে এটা আমরা চাই যে আমাদের আসলে অনেক বন্ধু থাকুক। তাহসিন রিয়াজ, আপনাকে ধন্যবাদ। আমি একটু ফারুক হাসানের কাছে আসতে চাই। ফারুক হাসান, চীন সফরের আগে তো প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফর করেছেন। তো মালয়েশিয়া কিন্তু একটা বিশাল শ্রমবাজার বাংলাদেশের জন্য। বাংলাদেশের একটা বড় শ্রমবাজার মালয়েশিয়াতে, সেখানে প্রায় 10 লাখের উপরে বলা যায় যে শ্রমিক রয়েছেন, বাংলাদেশি রয়েছেন সেখানে। তো এদের অনেকেই কিন্তু আবার অবৈধভাবে রয়েছেন সেখানে। প্রায় অবৈধ শ্রমিকদের দেখা যায় যে ওখানে ধরে নিয়ে যাওয়া হয়, জেলে পোড়া হয়। তো এই অবৈধ শ্রমিকদের ব্যাপারে মালয়েশিয়ার সরকারের সাথে বাংলাদেশের সরকারকে আসলে কিছু করতে পারে কিনা, কারণ মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হলে বাংলাদেশকে প্রাধান্য দেবে, এই কথাটি হচ্ছে বলেছেন মালয়েশিয়ার সরকার। তো আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। শুরুতেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরের মাধ্যমেই তো চীন গিয়েছেন। তো মালয়েশিয়া এই সফরের মূল যে তাদের এজেন্ডা ছিল যে দুই দেশের শ্রমবাজার দীর্ঘদিন যেহেতু বন্ধ ছিল, এই বন্ধ শ্রমবাজার কিভাবে চালু করা যায়, হ্যাঁ এটাকে উন্মুক্ত কিভাবে করা যায়, একই সাথে ওখানে যারা ইতিমধ্যে ইলিগাল হয়েছে বা যাদের ভিসার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে, এদেরকে কিভাবে একটা আইনের মধ্যে এনে এটার একটা বৈধতা দেওয়া যায় বা তাদের বিষয়ে একটা মানে সমাধানে পৌঁছানো যায়, এই বিষয়ে আমি মনে করি ফলপ্রসূ আলোচনা হয়েছে। এবং মালয়েশিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকেও মানে পরিষ্কারভাবে জানিয়েছেন খুব শীঘ্রই মালয়েশিয়া এবং বাংলাদেশের যে শ্রমবাজার এটা উন্মুক্ত হবে। আমাদের সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে। এখানে আমি মনে করি আসলে একটা অসাধু সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এই বাজারটাকে নিয়ন্ত্রণ করে আসছে। এটা শুধু যে বিএনপি সরকার তা কিন্তু নয়, এর আগেও। এবং এই সিন্ডিকেট এতটাই পাওয়ারফুল যে আসলে এদের ধরেন যে এই সিন্ডিকেটেড ইয়াতে আপনি হাত দেওয়ার মতো সক্ষমতা কতটুকু রাখেন বা আপনার সক্ষমতা কতটুকু আছে, এটাই কিন্তু আজকে একটা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। ধরেন এই সিন্ডিকেটের সাথে মালয়েশিয়াও তো সিন্ডিকেট রয়েছে, ওই সিন্ডিকেটের সাথে কমিউনিকেশন, এবং ওই সিন্ডিকেট মালয়েশিয়ান গভর্নমেন্টকে চাপ দেয় যে আমরা যেভাবে চাই বা আমাদের যে রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্টের মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী নিতে হবে বা জনবল নিতে হবে। দেখেন এখন বাংলাদেশ থেকে একটা কর্মী আমরা যদি ধরেন যে 3 লক্ষ টাকা দিয়ে মালয়েশিয়ান গভর্নমেন্টের মাধ্যমে পাঠায় কোনো কোম্পানিতে কাজ করার জন্য, আর আমাদের এই সিন্ডিকেট ওই সিন্ডিকেটের সাথে কন্ট্যাক্ট করে যে আমাদের মাধ্যমে যদি তোমরা নাও তাহলে 3 লাখ লাগবে না, তোমাদেরকে আমরা 2.5 লাখ টাকাতেই দিয়ে দেবো, ফর এক্সাম্পল বলছি আমি। তাহলে ওই সিন্ডিকেট তখন কি করে সরকারকে চাপ দেয় যে আমরা যে কন্ডিশনগুলো দিচ্ছি, আমরা যে মানে দিচ্ছি, আমাদের চাহিদা অনুযায়ী আপনাকে বাংলাদেশের সাথে কন্ট্যাক্ট করতে হবে। এখন মালয়েশিয়ান গভর্নমেন্ট তো বাংলাদেশ থেকে কর্মী নিয়ে তার রাজপ্রাসাদে রাখবেন না, নিশ্চয়ই তাদেরকে বিভিন্ন কোম্পানিতে, ফ্যাক্টরিতে কিংবা আপনার সোর্সে কাজে লাগাবেন। এখন ওই সোর্সের যারা মালিক তারা কিন্তু ওই সিন্ডিকেটের সাথে তারাও জড়িত। এই জায়গায় একটা বড় ধাক্কা আমাদের এই সরকারগুলো খাচ্ছে, বিগত সময় খেয়েছে, এই সরকারও খাচ্ছে এখন পর্যন্ত আমি মনে করি। তো সুতরাং এই যে সিন্ডিকেট, যে অসাধু সিন্ডিকেট, এই সিন্ডিকেটের থাবাটা আগে একটু নরম করতে হবে। হ্যাঁ, এই সিন্ডিকেট যতক্ষণ না পর্যন্ত আমরা ভাঙতে পারি ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে এই জায়গাতে সঠিকভাবে কাজ করতে পারবো বলে আমরা আসলে সন্দিহান। তবে এই সিন্ডিকেট অনেক পাওয়ারফুল। এই যে আমি কথা বলছি, এটা কিন্তু একটা মারাত্মক ঝুঁকিপূর্ণ একটা অবস্থা, কারণ এই সিন্ডিকেটের বিরুদ্ধে কেউ কথা বলতে চায় না, এতটাই পাওয়ারফুল তারা। তারপরেও আমরা কথা বলি, কারণ জন্ম মৃত্যু এগুলো আল্লাহর হাতে। আমরা জনগণের জন্য রাজনীতিকে আমরা কিন্তু কথা বলে যাই। এবার আসেন এই যে ভারত এবং চীন নিয়ে এত আলোচনা কেন? বিগত সময়ে আমাদের ভারতের সাথে যে বাণিজ্য, এই বাণিজ্য এতটাই ঘাটতি বাণিজ্যে আমরা পর রূপান্তরিত করেছি, যেটা আসলে আজ পর্যন্ত আমরা কুল কিনারা খুঁজে পাচ্ছি না। যেমন ধরেন আমি গত বছরের যদি একটা ডেটা দিই, ভারতে আমরা গত বছর ভারত থেকে আমদানি করেছি $9.6 বিলিয়ন পণ্য। একই সাথে তার অপোজিটে রপ্তানি করেছি মাত্র 1.76। আমদানির ভাগটাই বেশি। হ্যাঁ, অফকোর্স, শুধু বেশি না, মানে কথায় 9.6 আর আপনার রপ্তানি মাত্র 1.67। চিন্তা করে দেখেন। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে ভারসাম্যপূর্ণ বাণিজ্য যদি না হয় তাহলে কিন্তু দুই দেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এটা কিন্তু ইনরিচ করবে না। এবার এখানে আরেকটা পয়েন্ট দেখেন, আরেকটা পয়েন্ট, চীনের সাথেও কিন্তু আমাদের ঘাটতি বাণিজ্য, চীনের সাথেও, ইন্ডিয়ার সাথেও। তাহলে প্রবলেমটা কোথায়? অনেকে বলতে পারে যে ভাই চাইনার সাথেও আমাদের ঘাটতি বাণিজ্য, ইন্ডিয়ার সাথেও, তাহলে অসুবিধাটা কোথায়? আপনি তো ইন্ডিয়া থেকে আমদানি করলেই ভালো না। আমি যে দামে একটি পণ্য ইন্ডিয়া থেকে নিয়ে আসি, ওই একই দামে চাইনা থেকে কিন্তু আমি পণ্য আনতে পারি না, ওটা অনেক কম দিয়ে, এবং ভালো মানের পণ্য কিন্তু আমি আমদানিটা করি। তখন পণ্যের কোয়ালিটিও ভালো এবং আমার
খরচটা এখানে অনেক কম হচ্ছে। তাহলে দুই দিকেই আমি চায়নার কাছ থেকে বেনিফিটেড হচ্ছি, তার অপোজিটে ইন্ডিয়ার কাছ থেকে আমি দুই দিকেই লুজার হচ্ছি। তো এবারে আরেকটা বিষয় দেখেন, রোহিঙ্গা নিয়ে ইতিমধ্যে আমার সহ-আলোচক কথা বলেছেন। রোহিঙ্গা নিয়ে বিগত সময়ে অনেক গালগল্প আমরা দেখেছি, এবং বিগত সময়ে প্রধান উপদেষ্টাও বলেছিলেন আগামী ঈদ আপনারা মায়ানমারে গিয়ে করবেন। অনেকেই আমরা তখন উৎফুল্ল হয়েছিলাম, আমরা মনে করেছিলাম হয়তোবা আসলেই বাস্তবায়ন হবে, কিন্তু বাস্তবিক অর্থে আলোর মুখ দেখে নাই। এবং তাদের যে দল, তাদের দলের নেতারাও খুব এটা উৎফুল্ল নিয়ে প্রচারও করেছিলেন যে রোহিঙ্গাদের সমাধান একমাত্র ডক্টর ইউনূসই করতে পারবেন। সবাই বাট বাস্তবতা হলো আলোর মুখ, যাই হোক আলোর মুখ কিন্তু আপনারাও করছেন দেখেন। আমরা তো বলেছি অ্যাচিভ হলে তো অবশ্যই অ্যাপ্রিশিয়েট, এক্স্যাক্টলি ইট ইজ, এক্স্যাক্টলি ইট ইজ। এন্ড আপনাদের আগ্রহটা বেশি ছিল বিকজ আপনারা সরকারের সাথে খুব কাছাকাছি ছিলেন, কানেক্টেড ছিলেন, এইজন্যই জাতিসংঘের প্রধানকে কিন্তু তিনি সফর আমি আসবো, রাইট, ক্যাম্পেইন, এটা বড় অ্যাচিভমেন্ট, এটা আমি অস্বীকার করব না, এটা সরকারের অগ্রগতি ছিল। এখন আমি জাস্ট 10 সেকেন্ড বলি, হইছে কি আমরা ইউনূস সাহেবকে তো আসলে আমরা সমালোচনা করি, কিন্তু আমরা এমনভাবে সমালোচনা করি এইটার অ্যাডভান্টেজ নাই হচ্ছে যেই শক্তিগুলো আসলে আমাদের সামগ্রিক ক্ষতি চায়। না হচ্ছেও তাই, এটা সমালোচনা ওই অ্যাঙ্গেল থেকে আমরা হওয়া শুনেন, উচিত। উনি পারেন নাই, ফেল করছেন, বলা উচিত। ধরেন এটাতে আমার কোনো ডাউট নেই। এই বিষয়টি আসলে দ্বিপাক্ষিক কোনো বিষয় না, রোহিঙ্গা যে প্রবলেম, এটা দ্বিপাক্ষিক কোনো প্রবলেম না যে আপনি মায়ানমারের সাথে কথা বলে সমাধান করে ফেলবেন। এটা একটা ইন্টারন্যাশনাল প্রবলেম, আমি মনে করি গ্লোবাল প্রবলেম। তো যেহেতু এটা গ্লোবাল প্রবলেম, এখানে অনেকগুলো দেশের স্বার্থ জড়িত, সেহেতু এখানে ওই অনেকগুলো দেশকে ইনভলভ করে সমাধান করতে হবে, যেটা ইন্টারিম সরকারের মধ্য দিয়ে তারা করতে পেরেছিল কিনা আই ডোন্ট নো। এই জন্য আমি এটাকে গাল গল্প বলে এখানে আমি ট্রিট করলাম। এখন দেখেন এই যে বর্তমান তারেক রহমানের সরকার, চীনে কিন্তু এটা অ্যাড্রেস করেছে এবং আলোচনা হয়েছে, এবং চীন কি বলেছে যে আমরা বাংলাদেশ সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব যদি বাংলাদেশ সরকার মায়ানমারের সাথে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করতে চায়, আর আমরা তো চাই। এখন এখানে যদি চায়নার একটা ইন্টারফেয়ার থাকে বা ইন্টারফিয়ারেন্স তারা করে, আমি নিশ্চিত এই রোহিঙ্গা সমস্যা 100% সমাধান হবে যদি মন থেকে চীন করে। আর চীন তো ধরেন যে তাদের বাংলাদেশ নিয়ে যেমন স্বার্থ আছে, মায়ানমার নিয়েও কিন্তু তাদের স্বার্থ আছে। দেখেন কতটুকু তারা করবে আই ডোন্ট নো। এখন আলোচনার অগ্রগতি হলে আমরা ফিউচার এটা নিয়ে আলোচনা করতে পারবো। আরেকটা পয়েন্ট দেখেন, করিডোর, এই করিডোর নিয়ে অনেক আলোচনা হয়েছে, এবং বিগত সময়ে ইন্ডিয়াকে করিডোর দেওয়ার একটা আলোচনা কিন্তু ব্যাপকভাবে চাউর হয়েছিল। তখন আমরা হাসিনা সরকার একটা বদমাশি ধরতে পেরেছিলেন এভাবে যে হাসিনা কিন্তু অ্যাকচুয়ালি করিডোর দিতে চাই নাই, করিডোরের নামে তিনি কিন্তু ট্রানজিট দিতে চেয়েছিলেন ইন্ডিয়াকে। যখনই আমরা ধরতে পারলাম এটা তো করিডোর না, এটা তো একটা ট্রানজিট, আর ট্রানজিটের নেগেটিভ ইম্প্যাক্ট বাংলাদেশে কিভাবে পড়বে এটা তো আমরা জানি। আমাদের সবকিছু অরক্ষিত হয়ে যাবে, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এখানে মাদকের সয়লাভ হয়ে যাবে, সন্ত্রাসীদের আধিপত্যবাদ বেড়ে যাবে ইত্যাদি। তখন কিন্তু এটার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছিলাম, পরবর্তীতে এটা কিন্তু বাস্তবায়ন হয় নাই। এখন চীনের সাথে যে বিষয়টি হচ্ছে, এটা পরিষ্কার একটা করিডোর, ইন্টারন্যাশনাল করিডোর, বাংলাদেশ মায়ানমার টু চায়না। এবং আজকে আমাদের বাণিজ্য মন্ত্রী বক্তব্য দিয়েছেন এই করিডোর বাস্তবায়ন হলে আমরা 24 ঘন্টায় বাংলাদেশ থেকে যে কোনো পণ্য চীনে পৌঁছাতে পারবো। সুতরাং আমরা মনে করি সরকারের সাথে চীনের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে যতগুলো চুক্তি কিংবা এমওইউ স্বাক্ষরিত হয়েছে এই সফরে, এগুলো যদি সরকার সঠিকভাবে বাস্তবায়নের জন্য এগিয়ে নিতে পারে, এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ অনেক কিছু লাভবান হবে। এখন এখানে সরকারের আমরা আসলে ক্যালিব্রিটি আমরা আসলে দেখতে চাই। আসলে সরকার তো শুধুমাত্র তারেক রহমান না, ওনার ডানে বামে সামনে পিছনে সবাইকে নিয়ে সরকার, এবং ওনার এই যে ডান বামের যে টিমগুলো, এই টিমগুলো কতটা ফাংশনেবল, কতটা কোঅপারেটিভ এবং কতটা দক্ষ, তার বাস্তব প্রমাণ এই চুক্তিগুলো বাস্তবায়নের দিকে যত এগিয়ে যাবে তত আমরা দেখতে পাবো। জি, আমি তাসিন রিয়াজের কাছে আসতে চাই। তাসিন রিয়াজ, ভারত হঠাৎ করে ট্যুরিস্ট ভিসা খুলে দিল ঠিক তখনই যখন হচ্ছে প্রধানমন্ত্রী চায়না এবং মালয়েশিয়া সফর করেছেন, এবং বিভিন্ন আলোচনাগুলো তখন ইতিবাচক ভাবেই আসছে। তো এটা কি শুধুই একটা রুটিন সিদ্ধান্ত নাকি কোনো বিশেষ বার্তা, কি মনে হয় আপনার কাছে? না দেখেন, এই ইনিশিয়েটিভ গুলোতে আচ্ছা এখানে একটা জিনিস বলা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ছোট করে বলবো অবশ্যই এটা জরুরি। সেটা হচ্ছে যে ভারতীয় ভিসা ওপেনিং নিয়ে কিন্তু এটা নিয়ে আলোচনা চলমানই ছিল, মানে ইটস বিন আন্ডার ডিসকাশন। এখন সেটা ঠিক পার্টিকুলারলি ওই টাইমেই ওপেন করে দেওয়া বা অ্যানাউন্সমেন্টটা আসা, হ্যাঁ এটার মধ্যে একটা মহত্ব থাকতে পারে, এটার মধ্যে কোনো একটা মেসেজ থাকতে পারে, যেহেতু এটা হ্যাজ ডান বাই ইন্ডিয়া গভর্নমেন্ট। তো আসলে তারা তাদের ইন্টেনশন কি এটা তো আমাদের জন্য বোঝাটা ডিফিকাল্ট। তারা কি পলিসি চেঞ্জ বা ইস্যু চেঞ্জ করার জন্য এরকম কিছু করেছে? চেঞ্জ হয় নাই, দ্যাটস দ্য থিং। বাংলাদেশের মানুষ আমার কাছে মনে হচ্ছে ইউজ টু হয়ে গেছে, এতদিন ধরে ভিসা বন্ধ ছিল, নো ওয়ান কেয়ারস ইভেন। হ্যাঁ এটা ট্রু যে আমাদের চিকিৎসার ক্ষেত্রে আমাদের মানুষদেরকে সাফার করতে হয়েছে, কোনো মানে নাই, মানে কোনো ডাউট নাই, এটা সত্যিই মানুষ সাফার করেছে। বাট বাংলাদেশের মানুষ খুব একটা কেয়ার করেনি। রাদার বাংলাদেশের মানুষ চায়নাতে তারেক রহমানকে কীভাবে রিসিভ করা হচ্ছে, কীভাবে করে তাকে অ্যাড্রেস করা হচ্ছে, ট্রিট করা হচ্ছে, এগুলো নিয়ে বাংলাদেশের মানুষ মোর কনসার্ন ছিল। এটা একটা ভালো ব্যাপার। বাট ইয়েস, এখানে একটা মেসেজ থাকতে পারে
যে তারা হয়তো এটা বুঝাইতে চাইতে পারে যে চায়না সফরে আপনি গেছেন, বাট উই আর আসলে বেসিক্যালি ট্রু ফ্রেন্ড অফ ইয়োর্স, বাট দে আর নট অ্যাকচুয়ালি। এই জন্য হয়তো গভর্নমেন্ট থেকে কি এটা নিয়ে কোনো অ্যাপ্রিসিয়েশন বা গভর্নমেন্ট এটাকে অ্যাড্রেস করে কোনো কিছু কোনো কিছু বলেনি। দাদার একটা জিনিস আমাদের বোঝা জরুরি যে দেখেন, ট্রিটমেন্ট টুয়ার্ডস আওয়ার কান্ট্রি অ্যান্ড দি পিপল অফ আওয়ার কান্ট্রি, তাদের ট্রিটমেন্ট আসলে কেমন। দেখেন ট্রিটমেন্টটা কিন্তু খুবই কনফিউজিং। আপনি দেখেন তারা এই যে ভিসাটা খুলে দিচ্ছে, ভিসা খুলে দিলে 1.5 বছরের বেশি সময় ধরে যেটা বন্ধ ছিল, কিন্তু যখন প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা মন্ত্রী তাকে নাজেহাল করা তাকে হয়েছে। যখন এভাবে করে আপনি ভারতে ইন্টারোগেশনের মধ্যে নিয়ে আসলেন এবং তাকে আপনি প্রবেশের ক্ষেত্রে তাকে নানা রকম জটিলতার মধ্যে তাকে পড়তে হলো, অনেক জবাবদিহিতা করতে হলো, পরিচয় জানার পরও একদম শেষ করে দিচ্ছি, পরিচয় জানার পরও কাজেই দেখেন ওই ট্রিটমেন্টগুলোও আমাদেরকে রিডিং এর মধ্যে রাখতে হবে যে আসলে হাউ দে আর থিঙ্কিং, হাউ দে আর প্ল্যানিং, হাউ দে আর লাইক প্রজেক্টিং এভরিথিং। তো আমরা জাস্ট একটা কথা বলতে চাই, দেখেন ভারতের সাথে আমাদের সমস্যা সম্ভাবনা কোনো আলাপ আলোচনার দিকে আমাদের কোনো মানে কনসার্ন না। কনসার্ন হচ্ছে দি ওয়ান পয়েন্ট, আপনার সাথে আমার সম্পর্ক হবে, আপনার সাথে আমার উঠা বসা হবে, ভালোবাসা হবে, প্রেম হবে, প্রেম নিবেদনও হবে একটা বেসিসে, সমতা সমতা সমতা, ন্যায্যতা। জি, ধন্যবাদ ফারুক হাসান এবং তাহসিন রিয়াজ, আপনাদের দুজনকেই। দর্শক, সংলাপ প্রতিদিন আজ এই পর্যন্তই ছিল। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।